ঠিক আছে। যাই হোক, এই জার্নিটা আপনার ব্রাজিল থেকে যে মেক্সিকো পর্যন্ত আরিজোনা পর্যন্ত আসলেন, এই জার্নিতে আপনার কত ডলার আপনার দিতে হয়েছে? এখানে প্রথম আসলে কি যে এজেন্টরা অনেক সময় একটু জানেন তো এজেন্টরা কিরকম হয়, ওরা প্রথমে একটা জিনিস বলে, ওরা আমার প্রথমে 8,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল, $8,000 আপনার আমেরিকা পর্যন্ত নিয়ে $8,000 আমেরিকা পর্যন্ত দিবে, কিন্তু মেক্সিকোতে আসার পরে ওরা আবার দাবি করে যে আমাদের আর 1,500 দিতে হবে, আরো 1500, তার মানে $9,500 $500 আমার দিতে হয়েছে। মানে ব্রাজিল থেকে, মানে তার মানে ব্রাজিল থেকে, হ্যাঁ ব্রাজিল থেকে আপনার আমেরিকা পর্যন্ত আপনার $9,500 খরচ হয়েছে। আচ্ছা, তারপরে আপনি ক্যাম্পে আসলেন। ক্যাম্পে আসার পরের গল্পটা এবার আমেরিকার গল্পটা এবার। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরো, নিউজ বিডি ভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন, ওয়েস্ট পাম বিচ লেক ওয়ার্থ, ওয়েস্ট পাম বিচ, সাউথ ফ্লোরিডা থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। আচ্ছা, বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম যে অ্যামাজন জঙ্গল দিয়ে বিল্লাল ভাইরা দুঃসাহসিক অভিযাত্রার গল্প, সে কীভাবে আমেরিকা আসলে সেভাবে বসলাম। প্রায় ভিডিওটা অনেক রেসপন্স হয়েছে, এত রেসপন্স হবে এটা বুঝতে পারি নাই, এবং অনেক মন্তব্য করছেন, অনেক কথা বলছেন, ভাই আমি বেশি কথা বলি, বক বক করে। আসল কথা কি ভাই শুনেন, আমি চাচ্ছিলাম মূল জিনিসটা উঠায় আনার জন্য। ওনার যদি গল্প শুনি ভাই, এই অনেক দিন লাগবো ভাই, এত গল্প তো এইভাবে তো একটা মানুষ ইউটিউবে কয়জনে ধৈর্য সহকারে শোনে। আমি চাচ্ছিলাম যে হয়তো মূল বিষয়টা, তখনকার পরিস্থিতি অন্যরকম ছিল, তখন তার স্টোরি শুনে যদি কেউ আবার এই জায়গায় আসতে চাইতো কিংবা আসতে চাইতো, তার জন্য মূল জিনিসটা আমি উঠার চেষ্টা করছি। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, সেই জন্য আমি দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তা আজকে আবার সেই ভুল সংশোধন করার জন্য আমি বাংলাদেশে থেকে আবার আমেরিকা আসছি। যদিও আমার আমেরিকায় বাড়ি গাড়ি সব আছে, বাড়ি ঘরদোর আছে, আমি ব্যবসায়িক কাজে সবসময় বাংলাদেশে থাকি। যাই হোক, আজকে আবার সেই বিল্লাল ভাইকে পাইলাম, তো বিল্লাল ভাইয়ের কাছ থেকে আবার সেই ওনার শুরু থেকে অল্প কিছু গল্প শুনবো, মানে ব্রাজিল থেকে উনি কিভাবে আমেরিকা আসলো, আসার পরে সে কিভাবে কাগজপত্র করলো, তাই উনি এখন কি করতেছেন, এই বিস্তারিতটা তার কাছ থেকে শুনবো। যদি এই মাঝখানে আমি কি শোনেন, একজন মানুষ কিন্তু কথা বলতে গেলে ভুলে যায়, আমি শুধু ওনারাই ইন্টারাপ্ট করে বন্ধ করে আমি একটু মনে করায় দিতে চাই যে কি জিনিসটা, হয়তো এই জিনিসটা অনেকের কটূক্তি লাগছে, তা সরি ভাই তার জন্য। আচ্ছা শোনেন, আর দেরি না করে আমরা চলে আবার বিল্লাল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম বিল্লাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার সাথে আবার দেখা হইলো ভাই। অনেকদিন আগে আপনার একটা ভিডিও দিয়েছিলেন, ভিডিওটাতে এত রেসপন্স হয়েছে সেটা কল্পনার বাইরে, এবং ওটা নিয়ে অনেকের আগ্রহ ছিল, এটা আমি বুঝতে পারি না। যাই হোক, আজকে আবার সে শুনতে চাই, আজকে আপনি যদি ছোট্ট পরিসরে আপনার ব্রাজিল থেকে আমেরিকা আসার গল্পটা যদি একটু বলতেন, এবং আমেরিকা আসার পরে আপনি কিভাবে আপনি লিগ্যাল হয়েছেন, আপনার যেখানে কাজ করতেছেন, কারণ এখন কিন্তু একটা ধরপাকড় চলতেছে, প্রচুর ধরপাকড় চলতেছে, এর ভিতরে আপনি কাজ করতেছেন, আপনার কাজের বৈধতা আছে কিনা, সেই বিস্তারিতটা যদি আমাদের ভিউয়ার্সকে যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি গত ভিডিওতে আমি সবই বলছি, তারপরেও আপনি যখন অনুরোধ করতেছেন যে আবার নতুনভাবে বলার জন্য, আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু সংক্ষেপে, ঠিক আছে। প্রথম গত বছর, তার আগের বছর 29 ফেব্রুয়ারি আমি ব্রাজিল থেকে রওনা দিই। শুধু ব্রাজিলের ভিতরে 2 দিন লাগছে পার হইতে, ব্রাজিল থেকে আপনার পেরুর বর্ডার আসতে। তারপরে পেরু পার হলাম বর্ডার দিয়ে ভালোভাবেই, পেরু থেকে তারপরে ইকুয়েডর থেকে কলম্বো থেকে পানামা, সবই বর্ডার হয়ে আসছি। কিন্তু পানামে আসার পরে একটা সমুদ্র পরে, ড্যারিং গ্যাপ নাম যেটা, এটা কলম্বের সমুদ্র, এই সমুদ্রটা পার হওয়া লাগে, এটা খুবই রিস্ক। এটা প্রথম হলো সকালবেলা একটা জার্নি আছে, সেটা হলো আপনার 2 ঘন্টা, আবার রাত্রে একটা জার্নি আছে, সেটা হলো প্রায় 1 ঘন্টা। এই 2টা জার্নি। এখান থেকে আমরা যাই পানামা জঙ্গল পর্যন্ত। পানামা জঙ্গলটা পার হতে লাগে 2 দিন। এই জঙ্গলটা পার হতে খুব রিস্ক, এটা খুব রিস্ক। অনেকগুলো পাহাড় পার হইতে হয়, টোটাল আমার গোনা হয় নাই, তারপর মিনিমাম 13টা পাহাড় হয়তো আমি পার হয়েছি। আরও তো গাছপালা, অনেক কষ্টের রাস্তা আর কি। প্রথম দিন ভোর 6টা থেকে রওনা দিই, তারপরের দিন 5টা বাজে গিয়ে থামি। তা আমরা সবাই ক্যাম্প ওইখানে স্থাপন করার পরে যে আবার পরের দিন সকাল 6টা বাজে আবার রওনা দিই, তখন আমরা পানামার জঙ্গলের শেষ মাথায় যে পৌঁছাই, ঠিক আছে। তো ওইখানে আরও লোক আছে আমাদের এজেন্টেরাই। আমরা যখন ব্রাজিল থেকে আসি আমেরিকার উদ্দেশ্যে, তো ব্রাজিলে অনেক এজেন্ট আছে, তারা এরকম কন্ট্যাক্ট করে আমাদের পাঠায়। তারপরে আমরা পানামা জঙ্গল পার হওয়ার পরে ওইখানে আর্মিদের ক্যাম্প আছে, যারা এই ধরনের, যারা আমরা অভিবাসী যাদের বলে, আমরা অভিবাসী যারা আছি, তারা আসার সময় ওদের একটা আশ্রয় কেন্দ্র আছে, ওইখানে ওরা আমাদের টেক কেয়ার করে। ওইখান থেকে সব প্রসেসিংয়ের মাধ্যমে ওইখান থেকে পানামা সিটি পার হওয়ার পরে
নিকোরেগুয়া, হন্ডুরাস, কিছু কিছু দেশ আছে এগুলো পার হইতে হয়। শেষে আসলাম হলো এসব মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পার হয়েছি। শেষে এসে আমরা মেক্সিকো দেশে পৌঁছালাম। এই মেক্সিকোটা খুবই টাফ, ঠিক আছে, এখানে খুবই টাফ। এটা মেক্সিকোটা দেশটা লম্বা, আয়তনে বেশি, অনেক বড়, বেশি বড়ও না বেশি ছোটও না, কিন্তু খুবই লম্বা। এই মেক্সিকো অনেক ঝামেলা হয়, ওখানে অনেক ধরনের গ্যাংস্টার আছে। এই মানব পাচারদের উপরে অনেক রকম ওরা সিন্ডিকেট তৈরি করা, হ্যাঁ, যার বিনিময়ে দেখা গেছে যে ওরা টাকা 10 জন, একটা উদাহরণ দিই, উদাহরণস্বরূপ 10 জন ওরা পাঠাইলো, কিন্তু টাকা দিছে 5 জনের, যে 5 জন অতিরিক্ত ওই 5 জনের মেরে ফেলে, এরকম অবস্থা। হ্যাঁ, আমরা নিজেরও দেখছি অনেক এরকম লাশ বা কাটা লাশ বস্তাবন্দি ফালাই রাখছে, হ্যাঁ, এরকম অনেক দেখছি, অনেক দুর্বিষহ। দেখ আলহামদুলিল্লাহ আমাদের এত বড় কোনো রিস্ক হয় নাই। আমরা শুধু একটাই রিস্কে পড়ছিলাম, সেটা হলো কন্টেনার আসার সময় আমাদের কন্টেনারে আপনার লোক সংখ্যা, ওদের লোক ধরবে আর কি আপনার 120 জন, কিন্তু ওরা উঠাইছিল 300-র উপরে। ওই গরমে অনেক মানুষ মারা গেছিল। গত ভিডিওতে আমি বিস্তারিত বলছিলাম, যদি আজ কিছু সংক্ষেপে বলতেছি। তো ওইখানে অনেক মানুষ মারা গেছিল, প্রায় 25-26 জন মতন, শিশু সহ। আলহামদুলিল্লাহ আমাদের অনেক কষ্ট হলেও আমরা ভালোভাবে এসে পৌঁছেছিলাম। এই মেক্সিকো পার হইতে লাগে 1 মাস, কারোর আছে 2 মাস, ঠিক আছে, কিন্তু অনেক কষ্ট এবং অনেক বাটপাড়ের পাল্লায় পড়তে হয়। তা যাই হোক আলহামদুলিল্লাহ এসে পৌঁছাইছি আমরা। যখন মেক্সিকো পার হয়ে যখন আমরা আমেরিকায় ঢুকলাম, তখন আমেরিকায় আমাদের ওখানে আছে বর্ডার পুলিশ আছে, ওরা রিসিভ করে, ওরা ভালোভাবে, ওদের ব্যবহার খুব ভালো। তারপরে ক্যাম্পে রাখে। তা আমাদের ভাগ্যটা এতই ভালো যে আমি ক্যাম্পে ছিলাম মাত্র 18 ঘন্টা। হ্যাঁ, আমার আগে অনেক বাংলাদেশ আসছে, ওদেরকে জিজ্ঞেস করছি, কেউ বলছে যে 1 মাস, 1.5 মাস, হ্যাঁ, 24 দিন, কেউ আছে 6 মাস। এর আগেও যারা শুনছে এরকম 2 মাস বা 2 বছর পর্যন্ত থাকছে, এরকম মানে জটিলতার কারণে। তা আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা খুবই খারাপ, ভাগ্যটা খুবই ভালো যে আমি মাত্র 18 ঘন্টা ছিলাম। তাও এখান থেকে আমার কিছু কাগজপত্র দিয়ে দেয় এবং বলে যে তুমি কোনো একটা উকিলের সাথে যোগাযোগ করবা, করার পরে তারপরে তুমি তোমার ওই উকিলই তোমার সব প্রসেসিং দেখাই দিবে। ঠিক আছে, তারপরে আমি এখানে আসি, আমার খালাতো ভাই রেফারেন্স আসি। 1 সেকেন্ড এই জায়গায় একটু আপনার একটু সরি দর্শক, আমি আবার একটু অবশ্যই জিজ্ঞেস করবেন কিছু। আচ্ছা, যে মেক্সিকো বর্ডারটা যে আপনি ক্রস করলেন, মেক্সিকোর বর্ডারটা আপনি কিভাবে, মনে করুন অনেক লোকের, বাংলাদেশের অনেক লোকই কিন্তু মেক্সিকোর ভিসা করতে পারে, তাহলে মেক্সিকোর বর্ডারটা আপনি যখন ক্রস করছিলেন তখন তো ছিল বাইডেন প্রশাসন। আচ্ছা, তো বর্ডারটা ক্রস করে কি আপনি হাইটে হাইটে বর্ডার ক্রস করলেন না কিভাবে বর্ডারটা ক্রস করলেন? কারণ আমরা দেখি জানি যে একটা খালের মতো আছে, বড় একটা ছোটখাটো একটা নদীর মতো আছে, এবং ওখানে নাকি ড্রোন দিয়েও নাকি করে ওরা পাহারা দেয়। তারপরে ওখানে লেজার ভিশন কি একটা ধরনের আছে, ওখানে যদি কোনো গরম রক্ত মানে যে কোনো জীবজন্তু যদি চলাফেরা করে ওদের কাছে নাকি সিগন্যাল চলে যায়। তাহলে ওই জায়গাটা কিভাবে আপনারা পার হয়েছিল? অ্যাকচুয়ালি মেক্সিকোর সাথে আমেরিকার আছে 4টা বর্ডার। হ্যাঁ, তো এই যে বর্ডার গুলার নাম আপনারা অনেক শুনছেন। হ্যাঁ, কিছু গাড়ির নামে আছে। কোন বর্ডার দিয়ে? আমি আসছি আপনার এই আরিজোনা বর্ডার। হ্যাঁ, আরিজোনা বর্ডার দিয়ে আমি আসছি। আরিজোনা বর্ডারটাই যে কটা বর্ডার আছে তার মধ্যে সবচেয়ে বর্ডার ভালো হলো আরিজোনা বর্ডারটাই সবচেয়ে ভালো। কেউ মেক্সিকো দিয়ে কোনো সময় কেউ রিস্ক আরিজোনা দিয়ে আসছে, ঠিক আছে, টেক্সাস দিয়ে আসলে তাহলে আমার জীবন। আচ্ছা, তাহলে আরিজোনা বর্ডারটা কি আপনি হাইটে ক্রস করছেন না নদীটা কিভাবে? না, কোনো নদী টদী পাই না। আরিজোনা বর্ডারটাই যে আপনারা দেখতেছেন না, এরকম পরিবেশে কোনো নদী পানি কিছুই নাই, ঠিক আছে, কারণ এটা তো বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার না, হাজার হাজার পুলিশ বিডিআর দিয়ে রাখবে তা না। এখানে একদম সাধারণ একটা বর্ডার, কেউ বুঝতে পারবে না এটাতে আমেরিকার বর্ডার। কোনো কাঁটাতারের বেড়া কিচ্ছু নাই, কাঁটাতারের বেড়া এগুলো শুনছি, আমিও দেখছি, কিন্তু এগুলো আমি দেখি না। আমি আসছি যেটা সাধারণ এরকম একটা পাটাতন দেওয়া আছে, ওই পাশে আমি বলি ওই পাশে যাও, এখান থেকে সোজা হাঁটা শুরু করো। এখানে আমার যে দালাল যে পর্যন্ত নিয়ে গেছে তার $300 দিছি, সে আমার ওই পর্যন্ত নিয়ে গেছে, বলছে এখান থেকে সোজা যাওয়া শুরু করো। আমার সাথে আর 2 জন ছিল। পরে আমরা 4 জন টোটাল হাঁটতে থাকি। আমরা 2 জন বাংলাদেশি আর 2 জন ওই অন্য মেক্সিকান হবে হয়তো। তা হাঁটতে কিছুক্ষণ পরে একটা পুলিশের ভ্যান আসার পরে বলে যে উঠো। আমরা কিছু জিজ্ঞেস করি, উঠে গেলাম। ওর গায়ে শৈলে আপনার আছে বর্ডার পুলিশের, আমেরিকান পুলিশ, হ্যাঁ আমেরিকান বর্ডার পুলিশের আছে। ও বলে ভ্যানে উঠলাম। তারপর সামনে আগানোর পরে একটা মহিলা ছিল, মহিলা আবার সেই গাড়িতে উঠলো, উঠে আমাদের ক্যাম্পে নিয়ে গেল। ক্যাম্পে নেওয়ার পর ওখানে আমরা সমস্ত চেক করে, আরিজোনা ক্যাম্পে, হ্যাঁ আরিজোনা ক্যাম্পে। তখন আমরা এখনো বেরোয়নি, কেবল ঢুকছি। আমাদের নাম ঠিকানা সব চেক করার পরে তখন আমাদের একটা ভ্যানে ঢুকানোর পরে ওই ভ্যান দিয়ে আবার আমাদের 1 ঘন্টা পরে আরেকটা ক্যাম্পে নিয়ে যায়। ওই ক্যাম্পটা সম্পূর্ণ বদ্ধ, ওইটার বাইরে আলো বাতাস কোনো কিছু ঢেকে না। ওইটা একটা কারাগার ধরনের, ওইটার ভিতরে একটা সেল আর কি। ওইটার ভিতরে ঢুকানোর পরে ওইখানে নাম ঠিকানা, ফিঙ্গারপ্রিন্ট, মুখের লালা, যা নেওয়া লাগে, ঠিক আছে, সবকিছু ঠিক হওয়ার পরে
ওইখান থেকে আবার সিলেকশন হয়। কিছু কিছু মেক্সিকান আছে, ওরা এর আগে এসে ডিপোর্ট হয়ে গেছে, বা অনেক বাংলাদেশি আছে যাদের ডিপোর্টেশন আছে, ওইখানে যাওয়ার পরে যদি দেখে যে রেকর্ড ভালো তাহলে ঢুকতে দিবে, আর যদি রেকর্ড খারাপ হয় তাহলে বের করে দিবে। আমাদের জবানবন্দি দেওয়া লাগছে, আমাদের যখন ডাকছে জবানবন্দি দেওয়ার জন্য যে কি আমাদের ঘটনা, বাংলাদেশের কি জন্য আমরা এখানে আসছি, আমাদের কাছ থেকে সব ঘটনা নিচ্ছে ওরা। তাহলে বাংলাদেশে আপনি কোন গ্রাউন্ডে আপনি বলছিলেন বাংলাদেশে? আমরা বলছিলাম যে রাজনৈতিক অসুস্থ রাজনীতির শিকার, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে আমরা দেশে থাকতে পারতেছি না। একজন একভাবে বলে, ঠিক আছে, কিন্তু সবাই বাংলাদেশের যারা আছে সবাই একই কথা। কারণ কি প্রত্যেকটা জেলায় জেলায়, যেমন আপনার ইকুয়েডর, কলম্বিয়াদের দেওয়া থাকে, এরা বলে হলো আমাদের ফাইন্যান্স সমস্যা, আমাদের বাংলাদেশিরা বলে আমাদের রাজনৈতিক সমস্যা, এরকম ইন্ডিয়ারা বলে এরকম ফাইন্যান্সিং সমস্যা, ঠিক আছে। যাই হোক, এই জার্নিটা আপনার ব্রাজিল থেকে যে মেক্সিকো পর্যন্ত আরিজোনা পর্যন্ত আসলেন, এই জার্নিতে আপনার কত ডলার আপনার দিতে হয়েছে? এখানে প্রথম আসলে কি যে এজেন্টরা অনেক সময় একটু জানেন তো এজেন্টরা কিরকম হয়, ওরা প্রথমে একটা জিনিস বলে, ওরা আমার প্রথমে 8,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল, $8,000 আপনার আমেরিকা পর্যন্ত নিয়ে $8,000 আমেরিকা পর্যন্ত দিবে, কিন্তু মেক্সিকোতে আসার পরে ওরা আবার দাবি করে যে আমাদের আর 1,500 দিতে হবে। আরো 1500? হ্যাঁ, তার মানে $9,500 $500 আমার দিতে হয়েছে। মানে ব্রাজিল থেকে, মানে তার মানে ব্রাজিল থেকে, হ্যাঁ ব্রাজিল থেকে আপনার আমেরিকা পর্যন্ত আপনার $9,500 খরচ হয়েছে। আচ্ছা, তারপরে আপনি ক্যাম্পে আসলেন। ক্যাম্পে আসার পরের গল্পটা এবার আমেরিকার গল্পটা এবার শুনি। জি জি জি। ক্যাম্পে আসার পরে তখন আমি ওখান থেকে আমাদের যখন রিলিজ দেয়, আলহামদুলিল্লাহ আমরা তখন একটা আশ্রয়কেন্দ্রে যাই, আপনার রেড ক্রসের আন্ডারে একটা আশ্রয়কেন্দ্র আছে, ওরা আমাদের যথেষ্ট টেক কেয়ার করে, এবং ওইখান থেকে যারা পরিচিত আছে তাদের পরিচিত লোকদের আপনার দিতে হয়, এই কন্ট্যাক্ট নাম্বার দিতে হয়, যে প্লেনের টিকিট করে দেয়। তো যখন প্লেনের টিকিট করে দেয়, এবার আমরা আমাদের যারা যে যার কাছে যাওয়ার ইচ্ছা তো সে সেখানে চলে যায়। আপনি কোথায় গেছেন? আমি আসছিলাম গেনিসভিলে, এই পাশের স্টেটেই, স্টেট না ফ্লোরিডা। হ্যাঁ, ওখান থেকে প্লেনে আসছি। গেন্সভিল আপনি মানে আরিজোনা থেকে আপনি গেন্সভিল প্লেনে আসছি, কারণ ওইখানে আমাদের একটা ক্ষমতা আছে, আমাদের যে একটা কাগজ দিছে, হ্যাঁ আপনার যে পুলিশ রিপোর্ট যে দিছে ক্যাম্পের থেকে, এগুলা মনে করেন আমাদের জন্য বৈধ, 3 মাসের জন্য বৈধ থাকে, এগুলো 90 দিনের ভ্যালিড থাকে। এই 90 দিনের মধ্যে আমাদের আইস অফিসে যে আপনি করতে হবে। কিন্তু ওই কাগজটা যখন দিই, তার মধ্যে একটা কথা, এই যে আমাদের এই কাগজগুলো যখন আমরা নিউ ইয়র্কে বা কোনো জায়গায় আমাদের খুব হেনস্থ হইতে হয়, ঠিক আছে, একদম মানে খুব বড় ধরনের অফিসারদের ডাকে, ওরা আমাদের ছবি তুলে, অনেক বড় ধরনের হেনস্থ হইতে হয়, কারণ কি পাসপোর্ট ছাড়া কোনো কিছু হয় না। আর যারা এরকম পাসপোর্ট লস করে বা এটা সেটা করে, তার জন্য খুব সমস্যা, এটা অনেক হেনস্থ করতে হয়। পাসপোর্ট থাকলে কিন্তু অনেক ইজি, পাসপোর্ট থাকলে কোনো কিছু জিজ্ঞাসা করেন আপনি কে বা কি, কিছুই না। কিন্তু পাসপোর্ট উইদাউট না থাকলে ওই কাগজে অনেক কিছু জিজ্ঞাসাবাদ অনেক জিজ্ঞাসা করে, হ্যাঁ অনেক জিজ্ঞাসা করে, মানে অত জিজ্ঞাসাবাদও না, শুধু একটা ছবি তুলবে, এবার আমার এই যে এটা ঠিক আছে কিনা, এই জাস্ট, ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে যেতে দিবা, যদি ঠিক না থাকে তাহলে অনেক সময় লাগবে। তারপরে আপনি গেন্সভিলে আসলেন। গেন্সভিলে আসার পরে ওইখানে কাজের জন্য একটা দোকানে লাগছিলাম, কিছুদিন কাজ করলাম, তো আমার কাজটা ভালো লাগে না। পরে আমি আবার আমার ছোট ভাইয়ের ফোন দিলাম, আমাদের পাশে গ্রামে, সে বললো যে আপনি এখানে চলে আসেন, এখানে দেখে আসে। তো এখানে আসলাম, আসার পরে তো আলহামদুলিল্লাহ আমার এই যে কাজটা পাইছি, ডিসকাউন্ট টায়ার, আমরা টায়ারে বেচি এবং গাড়ির সব মেকানিক্যাল কাজ করি। তার মধ্যে আগে একটা কথা বলিনি, আমি উকিলের সাথে যখন যোগাযোগ করি, উকিল আমার আপনার ওই আইস অফিসে আমাদের কেসটা দাখিল করে দেয়, এবং আমি 5 বছরের ওয়ার্ক পারমিট এখানে পেয়ে যাই আলহামদুলিল্লাহ। এখন আমি 5 বছর বৈধ আর কি ওয়ার্ক পারমিট কাজ করতে পারবে। ঠিক আছে, উকিল কত টাকা দিতে হয়েছে আপনার? উকিল আসলে উকিলগুলা কি মানে উকিল, তারপরে আপনি কোনো কিছু জামা কাপড় কিনবেন, যাই কিনবেন দরদামি করে নিতে হয়, ঠিক আছে। আমি আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করছি, কে বলে 8,500, কে বলে 9,000, কে বলে 6,000। আলহামদুলিল্লাহ আমার যে ছোট ভাই ছিল, সেই ছোট ভাই আমার জন্য মনে করেন যে 5,000 টাকা ঠিক করে দিছে, ঠিক আছে। আর উকিল কি নিউ ইয়র্কের উকিল? উকিল নিউ ইয়র্কে থাকে, কিন্তু বাংলাদেশি উকিল, বাংলাদেশে কিন্তু নিউ ইয়র্কে, তার অফিস হলো নিউ ইয়র্কে, মানে আপনি কেস ফাইল করছেন নিউ ইয়র্কে? জি 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 জি, ঠিক আছে। আর মীর মিজান উদ্দিন, উনি মীর মিজান, আমি খেলা আসতেছেন না, কিন্তু উনি খুব একটা ভালো উকিল, অনেকে চিনে অনেক। তো যাই হোক, তারপরে উনি একদিন প্রথম দিন হলো আইস অফিসে যেয়ে আমরা সব জবানবন্দি দিই, সব কিছু হয়। আইস অফিসে অত কিছু জিজ্ঞাসা করে না, ফিঙ্গারপ্রিন্টিং নেয়। তারপরে একদিন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে ওয়ার্ক পারমিটের জন্য, আমি ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল লাইন পেয়ে গেছি এই জায়গায় আলহামদুলিল্লাহ। আমি এখন 5 বছর বৈধ,
কোনো কাজ করার জন্য বৈধ, কাজ আপনি করার কাজ জন্য করার বৈধ, জন্য, জি। কিন্তু দেশে যেতে পারবেন না, দেশে যেতে পারবো না বা অন্য কোনো দেশে অন্য কোনো যেতে যাইতে পারবেন পারবো না। না। আমেরিকার 5 মধ্যে বছরের জন্য ওয়ার্ক আপনার বৈধতা পাইছেন। পাইছি। এবং সেই ওয়ার্ক পারমিটের জন্য আপনি সোশ্যাল সিকিউরিটি কার্ড সবকিছু, নাগরিক যত সুবিধা সব আপনি জি জি পাবো, জি জি। শুধু আপনার কি হবে, আপনি দেশে যেতে পারবেন। দেশে যেতে পারবো না এবং ফ্যামিলি আনতে পারবো উকিলটা না। কি এই $5,000 কি পুরো একসাথে দিতে? জি না জি না জি না, উকিলরাও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। ওনারাও বলে যে দেখেন আমরা তো 5,000 টাকা একবারে নিব না, কারণ আপনি আসছেন, কাজ করবেন, কিছুটা আপনি ডিনার টিনার করে আসেন, আমরা জানি, সমস্যা নেই, আপনি আস্তে আস্তে দিন। তো ওনারা একটা ইয়ে আছে, যেমন আইস অফিসে যেদিন যাবো সেদিন হলো $500, তারপরে মুখ একটা ফিঙ্গার আছে, তারপরে $500। এইভাবে 1 বছরে আমি এই পর্যন্ত তাহলে 3,000 টাকা পর্যন্ত দিচ্ছি, এখনো 2,000 টাকা পাবে। আবার আমার একটা ডেট আছে জুলাই 24 তারিখে আমার একটা আবার হাজিরা আছে, ওটাতে অবশ্য ডকুমেন্ট পাবো না, তারপর দেখা গেছে যে আমাদের দেওয়া লাগবে আর কি, তখন আবার দিতে 500। আচ্ছা, এই জায়গায় একটা কথা বলি ভাই, জি। কারণ আপনি তো ঢুকছিলেন বাইডেন প্রশাসনের জন্য। জি 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 জি। প্রিয় দর্শক, আপনার কাছে অনুরোধ ভাই, বিরক্ত জি, না, হবেন না, না, কারণ এগুলা আমি কিন্তু একটু কথা দরকারি বের আছে। করার চেষ্টা জি, জি। করতেছি ভাই, কারণ উনি তো সব কথা বলতে পারতেছেন এবং আমার মূল পয়েন্ট আর আমার বলতে পারবো না। আচ্ছা, আপনি তো ঢুকছিলেন বাইডেন প্রশাসনের জি, জি। সময়, আর এখন ট্রাম্প প্রশাসনের সময় কিন্তু আমেরিকার ইমিগ্রেশন সিস্টেম কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। জি জি জি। যত অবৈধ আছে অবৈধদের ধরতেছে, সারাশি অভিযান চলতেছে, জি, জি। এবং যারা ডিপোর্ট করছে আছে তাদেরকে পার ডে জরিমানা করতেছে $999। এমনও বাঙালি আছে যে প্রায় $1.8 মিলিয়ন পাইছে, আপনার জরিমানার চিঠি পাইছে। যাই হোক ভাই, এখন আপনাকে বলতেছে, আপনি যে যাবেন, আপনার যে 5 বছরের বৈধতা দিল, ওই দিন আপনার কোন ধরনের হিয়ারিং হবে? আপনার এই বর্তমান প্রেক্ষাপটিতে আপনি কি মনে করতেছেন? আপনি কি মনে করতেছেন যে এখন আপনি কি কাগজটা কি লিগ্যালাইজেশন কি আমেরিকায় পাবেন, না কি ব্যাপারে আপনার ওই যে 28 তারিখের আবার ডেট দিল? যেহেতু আপনাকে 5 বছরের ওয়ার্ক পারমিট দিছে, আপনার কি ব্যাপারটা জানার জন্য আবার 28 তারিখের ডেট? জি জি, অ্যাকচুয়ালি এই যে ধরপাকড় যেটা চলতেছে, আমি নিজে থেকে বলতেছি আর কি, ধরপাকড় যেটা চলতেছে অ্যাকচুয়ালি আমাদের জন্য না, ঠিক আছে? যাদের কোনো কাগজপত্র নাই, অবৈধ, একেবারে অবৈধ, এবং যাদের ডিপোর্টেশন হয়ে গেছে, যারা ক্রাইম করছে, এখনো করে, ঠিক আছে, তাদের জন্য। আমাদের জন্য না। আমাদের যারা ওয়ার্ক পারমিট এন্ড সোশ্যাল আছে, আমাদের যাদের আছে, অনেকে বলে যে এরকম 2 বছরের মধ্যে যারা ঢুকছে তাদেরও না, কোনো কিছু। যাদের ওয়ার্ক পারমিট আছে এবং সোশ্যাল সিকিউরিটি আছে, তাদের কোনো রকম বের করার ক্ষমতা তাদের নাই, ঠিক আছে? যে করতেছে না, ওরা যখন দেখতেছে। কিন্তু একটা সমস্যা এখানে, যে স্টেটে থাকার কথা ভিন্ন স্টেটে থাকলে সেটা তখন আপনার জবাবদিহি করতে হবে, কিন্তু ধরে পাঠাই দিবে না, ঠিক আছে? যে অ্যারেস্ট করবে তা না, শুধু একটু জিজ্ঞেস করবে, এটা হয়তো জরিমানা করতে পারে। তখন ওই সময়তে আপনার যারা উকিল আছে, উকিলদের ফোন করলে আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমাদের যে যখন আইস অফিসে যাই, তখন আইস অফিসে না, আমরা যখন ক্যাম্পের থেকে ছাড়া পাই, আমাদের যখন কাগজপত্র যায়, কোর্টের কাগজপত্র, ওইখানে আমাদের সব উল্লেখ করা থাকে যে 90 দিনের মধ্যে আইস অফিসে শো করা হাজিরা দেওয়া লাগবে, অমুক দিন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে। তারপর 28 তারিখে, আমার হলো জুলাই 24 তারিখে আপনার হিয়ারিং হয় 2টা, একটা হলো মাস্টার, একটা হলো ফাইনাল। তা আমার প্রথম হলো মাস্টার হিয়ারিং, কিন্তু কপাল আসলে দুর্ভাগ্য, যদি বাইডেন সরকার থাকতো হয়তো আমার ভাগ্যটা ভালো হইতে পারতো, ঠিক আছে? যে আমি ওই 24 তারিখে যে আমার হিয়ারিং, ওইটাতে আমি হয়তো আমার কার্ড পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন বর্তমানে যেটা অনেকে কাছে জিজ্ঞেস করতেছে যে কাগজপত্র হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে? কারণ আমাদের যে প্রসেসিংগুলো ছিল বাইডেনের সময়, ওইগুলো সবই ক্যান্সেল করে দিছে, ঠিক আছে? অতএব আমাদের ডকুমেন্ট পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তারপরে আমাদের যাইতে হবে, কারণ কি আমাদের প্রসেসিংয়ের ভিতরে আছি আমরা। আমাদের যদি আমরা হাজিরা না দিই, তখন আবার ক্রাইম লিস্টে পড়ে যাবো আমরা, আমাদের যা আছে সব কিছু বাদ হয়ে যাবে। আর গেলে যে আমাদের কোনো সমস্যা হবে তা না, আলহামদুলিল্লাহ আমাদের যাওয়ার দরকার, আমরা যাবো, ঠিক আছে? শুধু এতটুকু অনেকের কাছে শুনছি, যারা আমার আগে যাদের ডেট পড়ছে, তারা বলছে যে ডেট পিছাই দিছে, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতিকর কোনো কিছু বলে নাই। গভর্নমেন্টের আমলে এখন মানে ওই ধরনের, মানে বাইডেন প্রশাসন থাকলে মানে একটা আমাদের একটা সম্ভাবনা ছিল যে আপনার গ্রিন কার্ড হবে, কারণ এই ট্রাম্প প্রশাসন আসার পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অনেক ইমিগ্রেশন টোটাল হার্ড হয়ে গেছে, বহুত লোক ধরে ডিপোর্টেশন করতেছে। যাই হোক ভাই, এখন কত হলো ভাই, এখন আপনার আচ্ছা আরেকটা কথা বলতে, যারা নাকি এই মেক্সিকো দিয়ে অবৈধভাবে ঢুকে পাসপোর্টটা ফালায় দেয়, আসলে পাসপোর্টটা ফালানোটা কি ঠিক? আপনি না 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 না, পাসপোর্ট ফালানো একদমই ঠিক না, ঠিক আছে? অনেকে ওই মানে ভুল ধারণা, মানে একজন একরকম শিখার পরে মনে করেন যে আমি আমার দালালের মাধ্যমে ঢুকছি, ঠিক আছে? আমার দালাল বলছে পাসপোর্ট কখনোই ফালাবে না, ঠিক আছে? তোমার পাসপোর্ট ভালো, পাসপোর্ট বৈধ, এখানে সমস্যা কি? আর অনেকের চিন্তা ভাবনা করে যে বাংলাদেশের পাসপোর্ট দেখলে ওরা হয়তো ঢুকতে দিবে না, কারণ বাংলাদেশে অনেক ঝামেলা থাকে, এসে বলে মনে করে যে আমরা কোনো কিছুই জানি না,
হ্যাঁ আমাদের কোনো পরিচয় নেই, ওরা বাধ্য হয়ে আমাদের ঢুকাবে। এই জিনিসটা ভুল, পাসপোর্ট কেউই ফালাবেন না, ঠিক আছে? পাসপোর্টে যদি কোনো রকম বাংলাদেশের আপনার পরিচয়, আপনাদের পরিচয়, আপনাদের বাংলাদেশে থাকেন, এটা আপনার সবচেয়ে বড় পরিচয়, আর আপনার লাগবেই পরিচয়, ঠিক আছে? এই পৃথিবীর মধ্যে একটাই পরিচয়, সেটা হলো পাসপোর্ট। আপনি পতাকা দেখেন, আপনি রক্ত দেখেন, ব্লাড দেখেন, যাই দেখেন, নাম বলেন, কোনো কিছু হবে না। আপনার নামে এরকম নাম অনেক দেশও আছে, অনেক দেশ, ঠিক আছে? কিন্তু পাসপোর্ট ওই একটাই, আপনার যে পাসপোর্ট, এটা আপনার আসল পরিচয়, এটা হলো জাতীয় পরিচয়। এই জন্য জিজ্ঞাসা করে যে জাতীয় পরিচয় কি, তখন দিতে হয় যে আপনার বাংলাদেশি পাসপোর্ট, ঠিক আছে? এরকম। এখন আমি বলছি তাহলে যে আপনি পাসপোর্টটা কি জন্য ফালাইছিলেন? অ্যাকচুয়ালি আমি পাসপোর্টটা ফালাইছিলাম, আমি ব্রাজিলের পাসপোর্টটা বানানো ছিল, ঠিক আছে? ব্রাজিলের পাসপোর্টটা বানানো ছিল, এই কারণে আমার পাসপোর্টটা ফালাই দিচ্ছে। কারণ আমি যেহেতু শো করছি যে আমি বাংলাদেশের ষড়যন্ত্রের শিকার, ঠিক আছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, কিন্তু আমি ব্রাজিলে ছিলাম 5 বছর, যার জন্য মনে করেন বাধ্য হয়ে আমার পাসপোর্টটা লস করা লাগছে। যাই হোক, এখন তো আপনার পাসপোর্ট বানাতে কিন্তু ব্যাক পোহাইতে হইতেছে। জি 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 জি। আজকে কয়েকদিন ধরে ঘুরতেছেন, কিন্তু পাসপোর্ট পাইতেছেন। আপনার 28 তারিখে হিয়ারিং এ কিন্তু আপনার পাসপোর্ট লাগবে। জি জি। যাই হোক, শুধু দর্শক বিন্দু যাদের আছেন, তাদের সবাইকে বলবো, যারা এই লাইনে আসতে চান, ভাই না করি না, যে যেভাবে পারেন আপনার ভাগ্যকে আপনি বানান। কারণ সবাই এর পিছনে ভাগ্য, আজকে এই পর্যন্ত আসার পিছনে সবার অনেক কষ্ট ত্যাক্তি থেকে আছে। বিদেশে আসবেন, এই ব্যাপারে আমি কোনো সময় নিরুৎসাহিত করি না, তবে ভাই লিগ্যাল ওয়েতে আসার চেষ্টা করেন। আর বর্তমানে যে অবস্থা, যারা ওই যে এই অবস্থায়, কারণ অনেক লোকে আছেন মেক্সিকোতে, আমি জানি টোটাল মেক্সিকো বর্ডার কিন্তু শাটডাউন। এতক্ষণ ভাই বললো, ভাইয়ের কথা শুনলাম, এখন আমি কয়েকটা কথা বলতে চাই ভিডিওর মাধ্যমে। ভাই আপনারা যারা নাকি মেক্সিকো কিংবা ব্রাজিল হয়ে এখন আসার চিন্তা আপনারা করতেছেন, ভাই অ্যাটলিস্ট এই চিন্তা থেকে আপনারা দূরে সরে যান ভাই। কারণ এখন পরিস্থিতি অনেক মানে সে করবে না, মানে এটা তো বুঝে নেই ভাই, যদি কোনো দেশের বর্ডার পেট্রোল যদি চায়, একটা পিঁপড়াও ঢুকতে পারবে না ভাই একটা পিঁপড়া। আর এটা তো আমেরিকা ভাই, এটা অনেক বড় টেকনোলজির দেশ ভাই। তো সেই কথা বলতেছি, কারণ বাইডেন প্রশাসনের সময় দেখা না দেখার ভান করছে, আর এই গভর্নমেন্ট ইচ্ছা করে সবকিছু বন্ধ করে দিছে। তো এই অবস্থায় আইসা আমি মনে হয় না যে গুলির মুখে পড়ার কোনো চিন্তা দরকার আছে। আর তারপরেও বলবো, বাংলাদেশিদের জন্য কিন্তু একটা আমেরিকা কপাল পুড়ছে, কারণ বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করছে, যার কারণে বাংলাদেশের থেকে পলিটিক্যাল আছে, মানে নিরাপদ দেশ, মানে আপনার দেশে কোনো সমস্যা নাই, তা আপনি কি জন্য আরেকজনের দেশে আশ্রয় নেবেন? যদি ইমিগ্রান্ট হয়ে আসতে পারেন, আমেরিকায় আসেন, বৈধ আসেন, তবে আমি সবাইকে বলবো, নিরুৎসাহিত করব আপাতত অনলৌকিক এই প্রশাসন থাকা অবস্থায় ভাই কেউ এই 2 নম্বর পথে আমেরিকা আসার চিন্তা ভাবনা করেন না প্লিজ, এটা আমার সবার কাছে অনুরোধ। যাই হোক, আজকে আমি আসছিলাম আবার আপনাদের কথার পরিপ্রেক্ষিতে, হয়তো অনেকে বলবেন আবারও বেশি কথা কই, ভাই বেশি কথা বলে, কারণ সব কথা তো উনি গুছায় বলতে পারেন না। আমার ভিডিওর মাধ্যমে আমি সবসময় বলি, আমি কোন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওর ইনফরমেশন আপনাদেরকে যেটা মূল মন্ত্র হইলো, ভাই অবৈধভাবে মেক্সিকো দিয়ে কিংবা ব্রাজিল হয়ে কেউ আসার চিন্তা ভাবনা করেন না। জানি এখন ব্রাজিলের ভিসা খুব ইজি হয়ে গেছে, অনেকে চেষ্টা করলে মেক্সিকোর ভিসাও করতে পারেন, কিন্তু মেক্সিকোর ভিসা করে এইখানে এই দেশে আইসা কোনো লাভ হবে না। আর ঢুকতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই ভাই, কারণ বর্ডার মোটে কথা অলমোস্ট লগে 99% সিল করে রাখছে। তার মানে একটা পরিন্দাও ঢুকতে পারতেছে না। হ্যাঁ, ঢুকে না ভাই, ঢুকে যার দরকার সে ঢুকবে, সেই বৈধ থাকলে। ভাই এত টাকা পয়সা খরচ করে, কারণ আপনার এই পর্যন্ত আসতে 25 থেকে 30 লাখ টাকা খরচ হয়ে যায়। এই টাকা খরচ করে এসে যদি শেষমেশ বৈধতা না পান, এই যে আমার পাশে দাঁড়ায় আছে আমার ভাই, সেই ভাইয়ের ভবিষ্যতে কি হবে নিজেও জানে না। তবে সে ডিটারমাইন ধরে নিছে, সে যতদিন পারুক আমেরিকায় কাজকাম করতেছে, কাজকাম করে বেলা শেষে তার চলে যেতে হবে। এবং যদি এই প্রশাসন যদি চেঞ্জ হয়ে যায়, যদি নেক্সট প্রশাসন পর্যন্ত সে যদি টিকতে পারে, তো বলা তো জানি আমেরিকায় প্রতিদিনই নিয়ম কানুন আইন কানুনের চেঞ্জ হয়, হয়তো ওনার ভাগ্য খুলে যাবে। ওনার জন্য আমরা সবাই দোয়া কামনা করি, কারণ অনেক কষ্ট করে জীবনের অনেক রিস্ক নিয়ে ডেড বডির সাথে করে সে আমেরিকা পর্যন্ত পৌঁছাইছে। তা আল্লাহর কাছে ওনার জন্য আমি প্রাণ বলে দোয়া করি, উনি যেন সবলে, যদি আমার কোনো সময় যদি কোনো সুযোগ থাকে সাহায্য করে যে কোনো উপায়ে, আমি ওনার করার চেষ্টা করব। যেমন আজকে ওনার কাছে আসছে কিন্তু মূলত ওনার পাসপোর্ট বানানোর জন্য। উনি পাসপোর্টটা কীভাবে বানাবে, কারণ উনি পুলিশ রিপোর্ট করতেও ভয় পাইতেছে। সেই জায়গায় যাব, আমি এমবেসিতে কথা বলছি, চেষ্টা করব যে ওনার পাসপোর্টটা বানিয়ে দেওয়ার জন্য। তা সবাই ভালো থাকবেন। আর দর্শকদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে ওনার কাছ থেকে একটু শুনি যে বর্তমান সার্বিক পরিস্থিতিতে আপনাদের কি করণীয়, কি করার, অল্প সংক্ষেপে যদি কিছুটা বলে দেয়, আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ। আসলে আপনারা যারা আসতে চাইতেছেন, আলহামদুলিল্লাহ আসেন, ঠিক আছে। মানুষ আসলে কি বাংলাদেশে কিছু করতে পারতেছে না, সবচেয়ে বড় সমস্যা এই। বাংলাদেশের সরকারে বলে হ্যাঁ আমরা দেশে খুব সুখী আছে, এটা সেটা, কিন্তু আসলে সুখী না, যার জন্য বাধ্য হয়ে মানুষজন আসে দেশে, মানে বিদেশে পাড়ি জমায়। তা আলহামদুলিল্লাহ আপনারা আসেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একবার যদি আমেরিকা ঢুকতে পারেন, ঠিক আছে, এটা বৈধ অবৈধ পরের কথা, কিন্তু আপনার শান্তিতে বসবাস করতে পারবেন,
টাকা কামাইতে পারবেন, টাকা কামাইতে পারবেন আর কি, ঠিক আছে? কাগজপত্র হোক বা না হোক, হোক না হোক, টাকা হ্যাঁ, কামাইতে টাকা কামাইতে পারবেন এবং সংসারটা স্বচ্ছন্দ রাখতে পারবেন, Family। ঠিক আছে ইনশাল্লাহ। এই আর কি। আর আপনার জন্য দোয়া চান সবাই। ইনশাল্লাহ আমার জন্য সব দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্রাজিলে যখন ছিলাম তখন আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, ঠিক আছে। তারপরেও দেখা গেছে কিছু একটু সময়ের কারণে আমি একটু অনেক লসের মধ্যে পড়ে আমার আবার আমেরিকা আসা লাগছে। আলহামদুলিল্লাহ এখন এখানেও ভালো আছি, আলহামদুলিল্লাহ 1 বছর প্রায় হয়ে গেল, 1 বছর বেশি হয়ে গেছে, কিন্তু কাজের কর্মক্ষেত্রে আমার 1 বছর আজকে পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ সব দিনের পরিশোধ করছি, বেতনও আলহামদুলিল্লাহ ভালো পাই, খাবার দাবার এখানকার সবই চিকিৎসা। তবে একটা সমস্যা আছে, যেটা এখানকার ডকুমেন্ট না হইলে অনেক পরিমাণ ভোগান্তি হয়, যেমন চিকিৎসা ক্ষেত্রে, তারপরে কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে তখন খুবই সমস্যা হয়, ঠিক আছে। সবচেয়ে বড় যে সমস্যাটা হলো চিকিৎসা ক্ষেত্র। ওরা প্রচুর পরিমাণ, যদি ইন্স্যুরেন্স না থাকে তো প্রচুর পরিমাণ ব্যয় হয়। এটা অনেকে জানে না, কিন্তু যারা জানে তারা তো জানেই, ঠিক আছে, প্রচুর পরিমাণ ব্যয় হয়। তো এই জিনিসটা ছাড়া আলহামদুলিল্লাহ সব দিতে ভালো আছি। তো যাক, আজকের মতো বিদায়। আমার জন্য সবাই বিদায় দোয়া করবেন, ঠিক আছে, আমি যেন ভালোভাবে থাকতে পারি, ইমান নিয়ে বেঁচে থাকতে পারি, এবং আপনাদের জন্য সবাই দোয়া থাকলো। ইনশাল্লাহ আবার দেখাবে। তাহলে ঠিক আছে ভাই, আজকে আমাদের এই দর্শকদের বিস্তারিত আপডেট জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি, আপনার আল্লাহ দোয়া করি যেন আল্লাহ কারে কোন সময় কি দেয় বলা যায় না, দোয়া করি আল্লাহ যেন আপনার কাগজপত্রটা দিয়ে দেয়, লিগ্যাল দিয়ে দেয়, কারণ অনেক কষ্ট করে এই পর্যন্ত আসেন। তা দর্শক, তা সবাই আমাদের জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।